স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার পক্ষে আমরা যে বললেন ও কতটা রাজনীতি বোঝে বা এই আন্দোলনের সঙ্গে কতটা রিলেটেড যাই না, কিন্তু শফিউল্লাহ যেটা বলছিল যেটা আলোচনায় বসতে পারতো যারা আন্দোলন করছে, তার মানে এই আন্দোলনটা যে ওদের লোকজনরা করছে এইটা পরক্ষণে স্বীকার করছে না, আলোচনায় বসেনি বলেই তারা করেছে। এখন আন্দোলন ছাত্ররা যেটা করে, আমি দেখেছি আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেটা হচ্ছে যে ছাত্ররা মূলত শিক্ষাক্ষেত্রে যেই সব মানে সেগুলো নিয়ে আন্দোলনটা শুরু করে, তারপরে মানুষের জীবনযাত্রার সঙ্গে যেগুলো প্রয়োজন সেগুলো যদি কোনো রকম বিচ্যুতি ঘটে সেক্ষেত্রেও ছাত্র আন্দোলন আগের সারিতে যায়, এগুলো আমরা দেখেছি। এবং তার মধ্যে একটা অনেস্টি থাকবে, একটা একাডেমিক ইন্টিগ্রিটি থাকবে যে আন্দোলনের মধ্যে থেকে। এখন এই আন্দোলনটা যে কিসের আন্দোলন হচ্ছে, নীলাদ্রিবাবু খুব কষ্টই বলছে যে কেউ আমরা কিন্তু খুব কনফিউজড। এইবার ব্যাপারটা হচ্ছে যেহেতু এই আন্দোলনের সঙ্গে আপনি বামপন্থীদের ব্যাপারটা জুড়ে দিচ্ছেন, এই বামপন্থীরা একসময় আমেরিকাকে বা চীনকে দালাল বলতো, এখন তারা তাদের সঙ্গে আসছে। কিন্তু বাংলাদেশের যারা প্রকৃত শিক্ষাবিদ, বাংলাদেশি যারা প্রকৃত শিক্ষাবিদ তারা বলছে কিন্তু সরাসরি একটা আমেরিকার যোগ এটাতে আছে। এবং এটাও বলছেন যে শুধুমাত্র একজন নোবেলিস্ট আছে ওখানে, ইউনুসও যে নাকি এই আন্দোলনকে মদত দেয়, তার মানে এই সরকারটা ফেলে দেওয়ার জন্য যোগ বেঁধে আছে। এখানে আমি বলছি তার মানে এই যে নোবেল পাওয়াটা কিন্তু কোয়েশ্চেনেবল হয়ে যায়। যে নোবেল পাওয়াটা আজকাল আমি শুনেছি যারা কমিটিতে থাকে, যারা চুজ করে নোবেলিস্ট যারা, তারা সেখানে উনি এমন একটা সাবজেক্টে নোবেল পেয়েছেন যে সাবজেক্টে নোবেল নেই, ওটা আসলে নোবেল নয়। সেই জায়গা তো সেরকম এদেশেও দুই একজন পেয়েছেন। সেই জায়গা তো আমাদের আপনি ওদের একটা জিনিস ভুলে যাচ্ছেন, হাসছেন কিন্তু সত্যি কিনা বলুন। মোহাম্মদ ইউনূস যে সাবজেক্টে নোবেল পেয়েছেন ওটা তো নোবেল নেই। আমি ওটা বলছি যে নোবেল পাওয়াটাও কিন্তু এখন কাটমানির জায়গা, ওটা নোবেল নয়, ওটা নোবেল শান্তি পুরস্কার, ওটা ব্যাংক দেয় সুইডেনে। সেই জন্যই বলছি যে এই আন্দোলনটা আমি কিন্তু ভালো লাগবে আপনার, ভালো লাগবে। তৃণমূল ছাত্র 21শে জুলাই যেদিন বাম সরকার 13 জন ছাত্রকে যুব সমাজকে গুলি করে মেরেছিল, এখনো সেই বামেরা তার প্রতিবাদ করেনি। তো বাংলাদেশের তৃণমূল নেতা আমি বলছি জ্যোতি বসু রাস্তায় নেমে, জ্যোতি বসু সরকার ছিল রাস্তায় নেমে এই আন্দোলনটার প্রতিবাদ করেছেন। আমি স্টুডিওতে বসে একটা কন্ডেম করলাম, এটা ঠিক হয়নি, আন্দোলনটা ঠিক হয়নি, আর রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা দুটো এক জিনিস নয়। আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে এই আন্দোলনটা আস্তে আস্তে চীন হোক বা আমেরিকা হোক, একটা জিও পলিটিক্যাল লাইজ আছে, সেটাকে আস্তে আস্তে এই দিয়ে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটা আমি যেটুকু বুঝতে পারছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে এইরকম ভারতবর্ষে আমরা অনেক কিছু আলোচনা করতে পারি বিজেপি নিয়ে বা অন্যান্য সংগঠন নিয়ে বা রাজনৈতিক দলাদলি থাকতেই পারে, কিন্তু যেখানে একটা দেশের অখণ্ডতার প্রশ্ন আসবে, যেখানে একটা নীতির প্রশ্ন আসবে, যেখানে আমাদের মানে ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেই প্রশ্ন আসবে, তখন কিন্তু আমাদের একসময় এক সুরে কথা বলতে। ঠিক, আমি এখান থেকে মনুষ্যত্ববাবু আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, মানুষের জায়গাতে বামপন্থীদেরকে রিকোয়েস্ট করব যে ভারতবর্ষের জন্য এরকম ধরনের কোনো কিছু এক্স্যাক্টলি আমি এখান থেকে আজকে সাধারণ মানুষের জন্য প্রশ্ন রেখেছিলাম। প্রশ্ন নীলাদ্রিবাবু, এই সুসম্পর্ক নষ্ট করতে চায় কারা, কেন, কি স্বার্থে? তারাই কি বাংলাদেশের এই আন্দোলনের সঙ্গে যুক্ত, পিছন থেকে মদতদাতা, নাকি তারা অন্যতম মদতদাতা অনেকগুলো শক্তির মধ্যে? অনির্বাণ, কিসের আন্দোলন একটু আমি বুঝতে পারছি না। আমার মতে বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন হচ্ছে না। ওসামা বিন লাদেনও একসময় ছাত্র ছিলেন, প্রত্যেক মানুষই একসময় ছাত্র থাকেন। বাংলাদেশে যেটা হচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণ। যদি ছাত্র আন্দোলন হতো তাহলে তারা টিভি স্টেশনে আগুন লাগাতো না, মেট্রো স্টেশনে আগুন লাগাতো না। যারা স্টুডিওয়ে বসে সেই আন্দোলনকে সমর্থন করছে তারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে। অথচ তিয়ানানমেন স্কুলের যে ছাত্র আন্দোলন ছিল সেটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সেই আন্দোলনকে যেভাবে দেং জিয়াওপিং এর সরকার প্রতিহত করেছিল অসংখ্য ছাত্রের মৃতদেহের মাধ্যমে, সেই আন্দোলনকে কিন্তু একটা কথা বলতে আমাদের বাম প্রতিনিধি যারা আছেন বা বাম মনস্ক বুদ্ধিজীবী আছেন, তারা একটা কথা সেই আন্দোলনের বিরুদ্ধে বলেন। এটাই স্পষ্ট হয়ে যায় এর পেছনে একটা সন্ত্রাসবাদী মোটিভ আছে, যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত থাকতে পারে, চীন যুক্ত থাকতে পারে। মনে করিয়ে দিই অনির্বাণ, আফগানিস্তানে যে তালিবানের দখলে চলে গেল, যেখানে মহিলাদের অধিকার দিন দিন কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে মানবিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিশ্বে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। সেই আফগানিস্তানে তালিবানের উত্থানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, জো বাইডেনের। আমি বলছি অনির্বাণ, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের যদি হাত থাকে আমি আশ্চর্য হব না। তার মদতেই ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার মদতেই আফগানিস্তানে তালিবান ফিরেছে, তার মদতেই ইসরায়েল গাজাতে আক্রমণ চালাচ্ছে।
দাঁড়াচ্ছে। আর আজকে যদি বাংলাদেশের বুকে এই জো বাইডেন, যিনি রাজনৈতিকভাবে বিপর্যস্ত, যিনি হারতে চলেছেন, তিনি যদি ফিরে আসার একটা স্বপ্ন দেখেন সন্ত্রাসবাদীদের মদতে, আমি আশ্চর্য হব না। এই জো বাইডেন মানুষটার পেছনে চীন আছে বহু মানুষ মনে করে, বামেরা যে তার পেছনে থাকবে স্বাভাবিক, কিন্তু বামেরা যেখানে তিয়ানানমেন স্কয়ারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে না, সেখানে বাংলাদেশের এই সন্ত্রাসবাদীরা, তারা ছাত্র হোক কি অন্য আপনি কিছু, বলছেন মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আর বামেদের আন্দোলন একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে? মার্কিন নেতৃত্বে আছেন একজন বাম নেতা জো বাইডেন, যিনি বিশ্বের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় তিনি তৈরি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্বাণ এটা কখনো হয়নি, যেভাবে ডোনাল্ড ট্রাম্পের পর আক্রমণ হয়েছে। সমস্ত আমরা দেখেছি যে বিভিন্ন ফুটেজে যে দরকার হলে যে আক্রমণকারীকে প্রতিহত করা যেত, পুলিশ করেনি। একটা পরোক্ষ মদত স্পষ্ট, যেভাবে তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে, যেভাবে মার্কিন সেনা সরে গিয়ে সেই রাস্তা করে দিয়েছে, অতীতে হয়নি। ইউক্রেনের কথা ভাবুন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য কোনো সাহায্য করেনি ওরা। তখন তো অন্য কথা বলছি। আর আবার ইসরায়েল গাজায় আক্রমণ করছে, মদত দিচ্ছে বাইডেন। এই বাইডেন পন্থী সিপিএম কমিউনিস্টরা আসলে এদের মদত দিচ্ছে। আমি আসবো বিমল শঙ্কর বাবুর কাছ থেকে উত্তর নিতে পারি। সমস্ত এক হয়ে গেছে। আর একটা প্রেক্ষাপট থেকে দেখা যেতে পারে, জাস্ট এক লাইনেই বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা ভালো মন্দ তার শাসন কি সেটা পরে আলোচনা হবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, আপনি যে কোনো তথ্য নিন, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কিন্তু অতি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নতিশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা। এক, দুই হচ্ছে যারা টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করতে চায়নি অথবা প্রচুর ইন্টারেস্ট চেয়েছিল, হাসিনা নেননি। শুধু তাই নয়, সেছাড়া আরেকটা ব্যাপার আছে, 2019 থেকে 2021-22 পর্যন্ত বাংলাদেশে উন্নতির হার ছিল 11%, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। একটা সময় ছিল যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কয়েকশো টাকা ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল, এখন আবার কমে গেছে। ফলে শেখ হাসিনা কিন্তু একটা মডার্ন ইকোনমি তৈরি করার চেষ্টা করছেন। তিনি ভারতের এই মালগাড়িকে ঢুকতে দিচ্ছেন কারণ বাংলাদেশ টাকা আয় করবে। বিমল শঙ্কর বাবু, এই বিপদটা তাহলে বাংলাদেশের একার নয়, এর বিপদ বাংলাদেশের একার নয়। আমাদেরও তো, সেটা কে বোঝাবে? বামপন্থীদের বোঝাও। আমি যদি নিরপেক্ষ অবস্থানে থাকি নীলাদ্রি বাবু, তাহলে বিপদ আমারও। তার কারণ ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকেও সমর্থন করেনি, রাশিয়াকেও সমর্থন করেনি, রাশিয়া থেকে তেল নিয়েছে, আমেরিকা চক্ষুশুল।